নমস্কার, আমি ডক্টর প্রদীপ সাহা, ডিরেক্টর মিরাকল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি। আজকে আপনাদের সামনে সিজোফ্রেনিয়া সম্বন্ধে দু চার কথা বলবো। সিজোফ্রেনিয়া আমরা সবাই জানি একটা মোস্ট ডিভাস্টেটিং ইলনেস। এই বাঙালিরা অনেক সময় বলে এটা পাগলের রোগ। আসলে এটা একটা ব্রেন ডিজিজ এবং চিকিৎসা করলে অনেকটাই ভালো করা যায়, সেটা নিয়ে আজকে কথা বলবো। কিন্তু তার শুরুতেই যেটা বলি যে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য, এবং তবে একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে একটু আগে হয়, 15 থেকে 25 বছরের মধ্যে, আর মেয়েদের ক্ষেত্রে তার ম্যানিফেস্টেশনটা একটু পরে হয়, 20 থেকে 30-এর মধ্যে। তো কথা হচ্ছে যে এই 15 এবং 20-র আগে তার বাবা মায়েরা বা কেয়ার গিভার্সরা কি করে বুঝতে পারবেন যে তার আগামী দিনের এই ছেলেটির বা এই মেয়েটির সিজোফ্রেনিয়া হতে যাচ্ছে। সেক্ষেত্রে একটা অনেকেই জানে তার পরিবারের আগের কোনো সদস্যের, আগের জেনারেশনের কারো ছিল কিনা, এবং যদি থেকে থাকে এই ধরনের রোগ, তাহলে কিন্তু ভীষণ সজাগ থাকতে হবে। তো কি নিয়ে সজাগ হবেন? সজাগ হবেন যেগুলো এখন আমি বলবো, এক এক করে বলবো। প্রথম লক্ষণ দেখা যায় 10, 11, 12, 13 বছর বয়সে যে তার পার্সোনাল কেয়ার এবং হাইজিন কোথায় যেন একটু এলোমেলো হয়ে গেছে। এই যে আমরা পার্সোনাল কেয়ার আর হাইজিন নিয়ে আমরা খুব অনেক কথা বলি, কিন্তু এইসব ছেলেদের ক্ষেত্রে তারা যেন কোথায় থেকে এই সময় বয়স থেকে একটা ইগনোর করতে শুরু করে। তারা যেন কোথায় যেন একটু উইথড্রন হয়ে যায়। তারা যেন একটা ইমোশনাল বা একটা বন্ডিং উইথ আদার্স, যেমন ওই বয়স থেকে তাদের একটা 12-13 বছর বয়স থেকে বন্ধু শুরু হয়, বন্ধুদের গ্রুপ তৈরি হয়। তো এরা কি হয়, এরা একটু নিজস্ব একটা বিচ্ছিন্নতার মধ্যে থাকে। এদের খুব একটা বন্ধু বান্ধব হয় না, এবং বন্ধু হলেও দেখবেন যে খুব সলিটারি, খুব একটাই বন্ধু, হয়তো বন্ধু নেই। তো এই যে সামাজিক জায়গা থেকে তার একটা পরিবর্তন, এবং ঘরের মধ্যে সে একটা কর্নারে থাকতে ভালোবাসে ছোটবেলা থেকে। এখন কি হয় যে দেখবেন যে, এবং সে একটা অন্ধকার জায়গা পছন্দ করে। এই ধরনের জায়গাগুলো অনেক ক্ষেত্রে আবার প্রথম একটু ডিপ্রেশনও হয়। তো সেই জন্য বাবা মা ভাবে ডিপ্রেশন, ঠিক আছে, আজকাল তো ডিপ্রেশন হয়, ওষুধ খাওয়ালাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারও সেভাবে গুরুত্ব দিলেন না, ডিপ্রেশন ওষুধ দিলেন, সেরে গেল। কিন্তু কেউ, আমাদের ডাক্তারদের সময় নেই জিজ্ঞেস করার মতো কথা যে আপনার ফ্যামিলিতে এসব আছে কিনা, আজকে ডিপ্রেশন, কালকে অন্য কিছু হতে পারে। অর্থাৎ তারা ডিপ্রেশন দেখলেন, ডিপ্রেশন ওষুধ দিয়ে দিলেন। কিন্তু বাবা মা যারা কেয়ার গিভার্স, যারা গার্জেন, যারা বাচ্চাকে লালন পালন করছেন, তাদের কিন্তু এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে কয়েকটি আমি বলব, যে প্রত্যেক নর্মাল মানুষের জন্য একটা নিজস্ব জীবনধারা থাকে, একটা ইউনিকনেস থাকে। এদের কিন্তু সেইগুলো থাকবে না। এদিকে যত দিন বাড়তে থাকবে তত কিন্তু এই জায়গাগুলো কোথায় যেন মানে অ্যাবসেন্স মনে হবে আপনার। তাদের ড্রাইভটা নেই, এবং মাঝে সাঝে ডিপ্রেশনের কবলে পড়ছে। তো সেই জায়গাটা বুঝলে কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। এখন কথা হচ্ছে যে 15 থেকে 25-এর মধ্যে যে ছেলেটির সিজোফ্রেনিয়া এসে যাচ্ছে, তাহলে তখন আপনি কি করবেন? এর তো এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই ব্লাড টেস্ট করলে বা এই এক্সরে করলে বা এমআরআই করলে ধরা পড়বে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্ত লক্ষণ, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, রোগের যে মানে বিন্যাস কিভাবে প্রস্ফুটিত হচ্ছে, সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো বেসিক্যালি সিজোফ্রেনিয়া কি ধরনের হয়? সিজোফ্রেনিয়া অনেক ধরনের হয়। তো সেই একাডেমিক ডিসকাশনে আমি যাচ্ছি না। যে ডিসকাশনটাই যাচ্ছি সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ধরনের যে সিজোফ্রেনিয়া হয়, সেই সিজোফ্রেনিয়াটাকে আমরা বলি সিজোফ্রেনিয়া সাবটাইপ প্যারানয়েড, বা আপনি একসঙ্গে জুড়ে বলতে পারেন প্যারানয়েড সিজোফ্রেনিয়া। তখন প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে কি কি থাকবে? তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কোথায় যেন একটা সন্দেহের অবকাশ থাকবে, সাসপিশিয়াসনেস। আর যখন প্রকটভাবে চলে আসবে, তখন আপনারা তো টার্মগুলো জানেই, আজকাল সবাই মানুষ জেনে গেছে, ডিলিউশনস, হ্যালুসিনেশনস, বিশেষ করে
অডিটরি হ্যালুসিনেশন, কিছু কিছু ক্ষেত্রে আবার ভিজুয়াল হ্যালুসিনেশনও থাকে, কিছু কিছু ক্ষেত্রে ট্যাকটাইল হ্যালুসিনেশনও থাকে। তো সেই হ্যালুসিনেশনের ডিসক্রিপশনে আমি যাচ্ছি না। যেটা আমাদের দরকার যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের থট ডিস্টারবেন্স, কেন কি হয়, তিনটে ডোমেনে মূলত একটা ফান্ডামেন্টাল বলতে পারেন একটা মানে ডিস্টরশনস হয়ে যায়। তো সেই তিনটে ডোমেনকে আমাদের ভালো করে জানতে হবে। সেই তিনটে ডোমেনের মধ্যে একটা হচ্ছে থিঙ্কিং, মানে আমার মানুষের চিন্তা ভাবনা, আরেকটা হচ্ছে মুড। সেই মুডটা যেন কোথায়, যেমন আমরা যেমন আনন্দে আনন্দ পাই, দুঃখে দুঃখ পাই, রাগে রাগান্বিত হই, মুখ দেখে আমাদের কোথায় যেন বোঝা যায়। এদের ক্ষেত্রে যেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, বা আপনি বলতে পারেন ব্লান্টেড, মানে কোনো কিছুরই বহিঃপ্রকাশ তেমনভাবে দেখা যায় না। আর একটা হচ্ছে পারসেপশন, যেটা আগেই বলেছি আপনি, যে পারসেপশনটা হ্যালুসিনেশনারি হতে পারে, অডিটরি হ্যালুসিনেশন হতে পারে, ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে। তো এই ধরনের খুব সহজ কথায় বলতে গেলে যে এই তিনটে ডোমেনে একটা পরিবর্তন আসে। তো তার সঙ্গে কি অন্য কিছু থাকে? অনেক বাবা মা বলেন যে আমার ছেলে তো খুব পড়াশোনায় ভালো ছিল। তো এই যে 15 বছর বা 20 বছর আগে এই রোগটা শুরু হওয়ার বা বহিঃপ্রকাশ হওয়ার আগে কিন্তু তাদের সব কিছুই ঠিকঠাক থাকে। সেই জন্য বাবা মারা এবং অনেক ডাক্তাররাও ভুল করে বসে যে না, ছেলেটি তো ঠিকই ছিল, এতদিন ধরে আমি দেখছি, হঠাৎ করে তার সিজোফ্রেনিয়া হতে যাবে কেন? কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে পৃথিবীর প্রায় 1% পপুলেশন, মানে 100 জনের মধ্যে একজনেরই এই রোগটি হয়। তাহলে ভাবতে পারছেন, যেখানে 500 লোকের সমাগম, তার মধ্যে 5টি লোক সিজোফ্রেনিয়া রয়েছে। হয়তোবা প্যারানয়েড সিজোফ্রেনিয়া নেই, হয়তোবা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া নেই, কিন্তু সিম্পল সিজোফ্রেনিয়া থাকতে পারে। তো পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশন থাকতে পারে। অতএব সিজোফ্রেনিয়া নানা রকম আছে, সেগুলো থাকতে পারে। এবং তাদের অলরেডি আমি বলেছি যে 1% পপুলেশনের সিজোফ্রেনিয়া। অতএব আমাদের প্রত্যেক বাবা মা, প্রত্যেক পরিবার, প্রত্যেক কেয়ার গিভার্স, প্রত্যেকটি জায়গায় স্কুল টিচারদের একটু খেয়াল রাখতে হবে যে ছেলেটির মধ্যে হঠাৎ এই ধরনের পরিবর্তনগুলো দেখা যাচ্ছে কিনা। তো এটা যদি আমরা বিশদে বলার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এইগুলো যত দিন যাবে, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, তত এটা ভীষণ বিকটভাবে প্রস্ফুটিত হবে। তো প্রস্ফুটিত হলে কি কি আমরা দেখতে পাই? একটি ছেলে বললো যে আমার চিন্তাগুলো না কে যেন নিয়ে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে আমি জানি না। তো সেটা আমাদের পরিভাষায় বলা হয় থট ব্রডকাস্টিং। আরেকজন ছেলে হয়তো বললো আমার মাথার চিন্তাগুলো যেন তো আমার নয়, কে যেন ঢুকিয়ে দিচ্ছে। তো সেটা হচ্ছে থট ইনসারশন। তো কে ঢুকাচ্ছে তিনি বলতে পারেন না। তো এই যে থট ইনসারশন হলো, এই যে থট ব্রডকাস্টিং হলো, বা আমি মাথায় যেটা ভাবছি সেটাই আওয়াজ হয়ে কানে শুনতে পাচ্ছি। কিন্তু অদ্ভুত জিনিস, সে বললো মা আমার মাথার মধ্যে ভাবনাটা আমি কাউকে বলিনি, আমি মুখ দিয়ে উচ্চারণ করিনি, কিন্তু কানে আওয়াজ হয়ে শুনতে পাচ্ছি। তো আমাদের পরিভাষায় বলা হয় এটা থট ইকো। তো এই থট ইকো, থট ইনসারশন, থট ব্রডকাস্টিং, যার কোনো একটি জিনিস থাকলেই আপনাকে ভাবতে হবে এটা সিজোফ্রেনিয়া নয় তো, একবার সাইকিয়াট্রিস্টকে দেখে নেওয়াই ভালো। আর যে কোনো ধরনের ডিলিউশন, ধরুন ডিলিউশনটা বলতে আমরা কি বুঝি? ডিলিউশন বলতে আমরা বুঝি যে আমাদের পরিভাষায় বলা হয় যে এমন একটা ভাবনা, যে ভাবনাটা মাথায় ঢুকে গেল এবং সেটাকে আর নড়ানো যাচ্ছে না, তার কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই, এবং তার কোনো গ্রহণযোগ্য যুক্তি তো নেই, এবং বাড়ির অন্যান্য লোকদের মনে হবে এটা একটা অবাস্তব ভাবনা। যেমন আমার জীবনের প্রথম পেশেন্টটা বলেছিল, স্যার আমি ভারতের প্রধানমন্ত্রী। আমি বললাম তুমি প্রধানমন্ত্রী হলে কি করে? বলে স্যার ভোটে দাঁড়িয়েছি। তো তুমি কোথায় শপথ নিলে? বলে স্যার আমি তো রাজ্যপালের অফিসে শপথ নিয়েছি। আমি বললাম ও আচ্ছা, তুমি প্রেসিডেন্টের না রাজ্যপাল? বলে হ্যাঁ রাজ্যপালে। তো তুমি কিভাবে প্রচার করলে? ও জানেন না স্যার, আপনাকে বলবো? আপনি তো বিশ্বাস করবেন না। বলে না, বিশ্বাস করবো না কেন বলো?
বলো মাধুরী দীক্ষিত। তো এই ধরনের তার একটা আনশেকেবল ফলস একটা বিলিফ, যে বিলিফটাকে আপনি কোনো লজিক দিয়ে বিচার করতে পারবেন না, বা যে বলছে সেই দেখছে তার বাবা মা ভাই বোন তার সামনে ডক্টর কেউ বিশ্বাস করছে না, কিন্তু তার ক্ষেত্রে এটি দৃঢ় বিশ্বাস যে আমি ভারতের প্রধানমন্ত্রী। তো এই আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, সে বললো স্যার আমি পুকুরে স্নান করতে গেছি, কানের পর্দা ফুটো হয়ে দুটো কেঁচো মাথায় ঢুকে গেছে, কেঁচো দুটো মাথার মধ্যে নড়াচড়া করে। তো এটাও এক ধরনের ডিলিউশন। তো এই যে নানা ধরনের ডিলিউশন আর ওই অডিটরি হ্যালুসিনেশনস, বললো আমার পাশের বাড়ি থেকে আমাকে গালাগাল দেয়, অজস্র গালাগাল দেয়, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার পাশে মা রয়েছে, মা গালাগালগুলো শুনতে পাচ্ছেন না, কিন্তু পেশেন্ট শুনতে পাচ্ছে। এটাও একটা অডিটরি হ্যালুসিনেশন। তো এই যে ধরুন নানা প্রকারের অডিটরি এবং অবাস্তব ইললজিক্যাল যে ভাবনা, ইললজিক্যাল বিলিফ এবং ইললজিক্যাল পারসেপচুয়াল ডিস্টারবেন্সেস, হ্যালুসিনেশনস, এবং তার মুখ চোখ দেখলে মনে হবে তার বিকারহীন মুখ। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখি যে হাসতে হাসতে তিনি খবর দিচ্ছেন আজকে আমার বাবা মারা গেছে। তো বাবা মারা গেছে কথা বলতে লোকের একটা শোকের ছায়া মুখে নেমে আসে, ভাবনায় আসে, সে হাসতে হাসতে বন্ধুদের বলছে জানিস তো আমার কাছে এক্ষুনি খবর দিল আমার বাবা মারা গেছে। তো এই যে আপনার মানে থট প্রসেস, তার বিশ্লেষণ এবং তার মুডের সঙ্গে যে রিলেশন, সেটা কোথায় যেন উলট পালট হয়ে যায়। সেটাকেই আমরা বলছি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আবার কখনো বলছি ব্লান্টেড এফেক্ট। এই তিনটে জায়গা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু ভাবতে হবে যে এই ছেলেটির আমার সিজোফ্রেনিয়া হয়েছে। এখন যে জায়গাটা আমরা আসবো সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমে ভাবলুম যে পৃথিবীর 1% লোকের সিজোফ্রেনিয়া হয়। সেকেন্ড আমরা ভাবলুম যে ছেলে মেয়েদের সমানভাবে হয়, শুধু আগে আর একটু পরে। তৃতীয় ভাবলুম যে প্রথমে শুরুতেই আমরা কি কি দেখে বুঝবো। তারপরে আমরা জেনেছি যে এর কোনো ব্লাড টেস্ট বা সিটি এমআরআই করে বোঝা যায় না, এবং বোঝার কোনো উপায়ও নেই। এবং আরেকটা জিনিস জেনেছি আমরা অলরেডি, যে তার কোনো কগনিটিভ ডিক্লাইন শুরুতে হয় না, তার মানে তার বুদ্ধিমত্তা শুরুতেই কমে যায় না। তো অনেক দিন যদি তার সিজোফ্রেনিয়া রোগটা বিনা চিকিৎসায় বা ওই ট্রিটমেন্টও থাকে, তাহলে তার বুদ্ধিটা হয়তো কিছু না কিছু ক্ষেত্রে তার একটা কগনিটিভ ডিক্লাইন হয়, বা এই যে স্তরগুলো এক্সিকিউটিভ ফাংশনস বা থট প্রসেস তো অলরেডি ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, পার্সোনাল কেয়ার ইম্পেয়ার্ড হয়ে যায়। তো এখন প্রশ্ন আসছে, তাহলে কি এর চিকিৎসা নেই না আছে? আছে চিকিৎসা। এই তো আমি মিরাকেলে বসে কথা বলছি আপনাদের সঙ্গে, মিরাকেল ইনস্টিটিউট, এখানে এর সবচেয়ে ভালো চিকিৎসা আছে। এবং আমাদের যত সাইকিয়াট্রিক ইনস্টিটিউট আছে সেখানে ভালো চিকিৎসা আছে। এবং সেই চিকিৎসায় দেখা গেছে যে এই যে প্যারানয়েড সিজোফ্রেনিয়া, যার সংখ্যাধিক্য বেশি পৃথিবীতে, তারা কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এবং আমার অনেক পেশেন্ট আছে যারা একটা এই রিসেন্টলি মনে করতে পারি এম ফার্মা পাস করা ছিল, তার হঠাৎ সিজোফ্রেনিক ব্রেকডাউন হতো। সে বাড়িতে বাবা মাকে মারতো, পায়ের তলে চেপে ধরতো, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতো, তার নানা রকম অডিটরি হ্যালুসিনেশন, থট প্রসেস ছিল। সে কিন্তু 9 মাসের মধ্যে সুস্থ হয়ে নতুন একটা চাকরিতে জয়েন করেছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো উইথ মেডিকেশন তারা কিন্তু আবার নর্মাল জীবনে ফিরে যেতে পারছে। হয়তো তার জীবনে 1 বছর 1.5 বছর সময় নষ্ট হলো, কিন্তু আবার নর্মাল জীবনে ফিরে যেতে পারছে। তো সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি খুব জোর গলায়, যে সাইকিয়াট্রিস্টদের কাছে আসুন, সে যত বড় ডিভাস্টেটিং কঠিন রোগ হোক না কেন, হোক না সিজোফ্রেনিয়া, তারও কিন্তু অ্যান্সার আছে এই পৃথিবীতে। আর সবচেয়ে বড় খবর এই কলকাতায়, কেন আমাদের ইনস্টিটিউটটা তো কলকাতাতেই।
তো সেই জায়গা থেকে আমি বলতে পারি এতদিনের অভিজ্ঞতা থেকে যে সিজোফ্রেনিয়া ইজ ট্রিটেবল। আজকে যদি ডায়াবেটিসের সঙ্গে তুলনা করেন, তো ডায়াবেটিস যদি তার ছোটবেলা থেকে কারো হয় বা 15 বছর 20 বছর থেকে, তাকে সারা জীবন ওষুধ খেতে হবে, সারা বছর তার মাঝে মাঝে রক্ত পরীক্ষা করতে হবে, তার লাইফস্টাইল মডিফাই করতে হবে এবং তার ঘন ঘন ডাক্তারের কাছে তাকে যেতে হবে। তাহলে কিন্তু তার জীবনটা সে উপভোগ করতে পারবে এবং সিজোফ্রেনিয়া, বিশেষ করে প্যারানয়েড সিজোফ্রেনিয়া সেরেই যায় বলে নিতে পারে। কিন্তু তার পাশাপাশি 3টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে কমপ্লায়েন্স হচ্ছে মেডিসিন খাওয়া রেগুলার, ডাক্তারের পরামর্শ শোনা নিয়মিত, এবং নিয়মিত ওষুধজনিত কারণে কোনো রক্ত পরীক্ষার প্রয়োজন থাকলে সেটা ঘন ঘন করা। তো এই 3টে জায়গা যদি আমি ডায়াবেটিসের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে কিন্তু সিজোফ্রেনিক পেশেন্টগুলো ভালো হচ্ছে, নর্মাল জীবনে ফিরছে, শুধুমাত্র তাকে এই 3টে জিনিস মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? আবার একবার আমি বলছি, নিয়মিত ডাক্তারের কাছে আসা 3 মাস 4 মাস পর, নিয়মিত ওষুধ খাওয়া। কারণ এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ইনসাইট থাকে না। এখন ইনসাইট কথাটা মানেটা কি? ইনসাইট কথাটা মানে হচ্ছে যে রোগটা সম্বন্ধে অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাট্রিবিউশন। যেমন আপনার পেটে ব্যথা হলে আপনার মনে হবে যে 3-4 দিন ধরে পেটে ব্যথা হচ্ছে, একটু ডাক্তার দেখায় এবং ডাক্তার ওষুধ খেয়ে পেটে ব্যথা সারায়। কিন্তু যাদের সিজোফ্রেনিয়া হয় তারা ভাবতে শুরু করে আমার তো কোনো রোগ নেই, আমার চিকিৎসারও দরকার নেই, আর চিকিৎসার যখন দরকার নেই তখন ওষুধ খাওয়ারও প্রয়োজন নেই। তো সেই জন্য প্রথমেই চেষ্টা করতে হবে যে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার ইনসাইটটা ফেরত নিয়ে আসা, তাহলে সে নিজেই প্রয়োজনে ওষুধ খাবে। যেমন এই যে কঙ্কাল কাণ্ড কলকাতায় হয়েছিল, তার যে মানে চিকিৎসক টিম তৈরি হয়েছিল, আমি তার হেড ছিলাম এবং সেই ছেলেটিকে রবিনসন স্ট্রিটে আমার টিম আমার নেতৃত্বে চিকিৎসা করেছিল। সে কিন্তু প্রায় 8-9 মাসের মধ্যেই সুস্থ হয়ে গেছিল এবং সে সুস্থ হয়নি, সে স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে একটা এনজিওতে জয়েন করেছিল এবং এনজিওতে সে টাকা রোজগার করত এবং সেই রোজগার করে সে বিভিন্ন জায়গায় দান ধ্যানও করত। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি, কঙ্কাল কাণ্ডের কথা কেন বললাম এখানে আমি, যে কঙ্কাল কাণ্ড পেশেন্টটি ছিল আসলে সিজোফ্রেনিক পেশেন্ট এবং তাকে আমরা সুস্থ করেছিলাম। আপনারা সমস্ত মিডিয়ার মাঝখান দিয়ে জানতে পেরেছিলেন যে সে সুস্থ হয়েছে, সে নর্মাল জীবনযাপন করছে, সে এনজিওতে কাজ করছে, টাকা রোজগার করছে এবং বিভিন্ন জায়গায় তিনি শ্রম দিচ্ছেন বিনা পয়সায়। তো এই যে উদাহরণটা আপনার বাড়ির সামনে, এটা থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে সিজোফ্রেনিয়াকে ট্রিট করা যায়, সিজোফ্রেনিয়াকে সারানো যায়। কোনো জায়গা না খুঁজে পেলে ভারতবর্ষের একটি জায়গার কথা আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে মিরাকল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি কলকাতা এবং নিমাইন্স ব্যাঙ্গালোর। সেখানে গেলে কিন্তু আপনি এই দুটো জায়গা থেকে যথাযথ উপযুক্ত সঠিক রোগ নির্ণয় হবে এবং সঠিক দিশা অনুযায়ী তার চিকিৎসা হবে। এই বলেই আজকে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই এটা দেখুন। আপনার বাড়িতে সিজোফ্রেনিয়া না হোক, কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সবাইকে সতর্ক করে রাখুন। ধন্যবাদ।